সুপ্রিয় দর্শক, আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ ফিকশন রাইটার। আমি আপনাদের আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার অনুষ্ঠানে। এবং জেনে থাকবেন এটি মূলত একটি আড্ডা, বইয়ের আড্ডামূলক অনুষ্ঠান। এই আড্ডায় আমাদের দেশের প্রথিতযশা ব্যক্তিবর্গ আসেন, তাদের সঙ্গে আড্ডা দিই, বইয়ের কথা বলি। সেরকম আমরা আমাদের সাথে এখন পেয়েছি এমন একজন যিনি একাধারে লেখক এবং চলচ্চিত্র নির্মাতা, জহির রায়হান। দাদা, আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, আশা করি আপনি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা। আছি, আমি ভালো আছি এবং আমি খুব সুখী মানুষ, পৃথিবীর 3 জন সুখী মানুষের মধ্যে একজন। আমি সবসময় ভালো থাকি। বাহ, আমার প্রথমেই জানতে ইচ্ছে করছে আপনার কাছে সুখের সংজ্ঞা কি? সুখের আসলে সংজ্ঞা হয় না, সুখটা থাকে নিজের মধ্যে, ওটা যে সেট করে নিতে পারে ওটাই তার সুখ। আচ্ছা, সুখের সঙ্গে সাফল্যের কোনো মেলবন্ধন আছে কি? সাফল্যও ব্যাপারটা নিজের কাছে। এখন ধরুন যে আপনি অল্পতে আপনি নিজে ভাবতে পারেন যে আমার সাফল্য চলে আসছে, আবার হচ্ছে যে আপনার কাছে সাফল্যের যদি সীমা থাকে অনেক, হ্যাঁ, আপনি যদি নিজে বুঝতে পারেন যে সাফল্য এটা না, সাফল্য হচ্ছে আরও দূরে। যার মনে শান্তি নেই, আমি মনে করি তার দুনিয়ার সমস্ত কিছু তার পায়ের কাছে এসে ঢেলে দিলেও তিনি কিন্তু সফল ব্যক্তি নন, কারণ তার মনের শান্তি নেই। কি বলবেন? সেটা তো বটেই। এখন এটা নির্ভর করে ব্যক্তি বিশেষের উপর। মানে সাফল্য আমরা যদি সামগ্রিকভাবে দেখি তো সেটা একটা বিষয়, আর হচ্ছে যে একজন ব্যক্তি যদি মনে করে যে আমার সাফল্য কোথায়, তো এইটা নির্ভর করে ম্যান টু ম্যান ভেরি করবে। হ্যাঁ, ম্যান টু ম্যান ভেরি করবে। আর সুখ ব্যাপারটাও তো এরকমই। হ্যাঁ, একজন রিক্সাওয়ালা সে তো অনেক সুখী, মনের সুখে গান গাইতে, মনের সুখে গান গায়, ওই রিক্সার উপরেই ঘুমোয়। হ্যাঁ, আবার একজন অনেক প্রাচুর্য নিয়েও সে আসলে ঠিক ঘুমাতে পারে না, তাকে মানুষের উপর নির্ভর। যেমন ধরেন, আমি লেখক, আমি চাই কবে আমার অলোকেশ রয়ের নতুন একটা বই বেরোবে। আপনি চলচ্চিত্র বানাচ্ছেন, নির্মাণ করছেন, আপনি যখন দেখেন যে আপনার নির্মাণ শৈলী সুন্দর হয়েছে এবং মানুষজন প্রশংসা করছে, হলে যাচ্ছে, হলমুখী হচ্ছে, এটাই আপনার কাছে চরম সুখ নয় কি? এইটাও তো হচ্ছে যে আমার কাছে হয়তো ধরেন আমি যখন কাজ করব, হ্যাঁ, আপনার হয়তো খুব ভালো লাগলো, কিন্তু আমি মনে মনে জানি যে আসলে কাজ ভালো হয় নাই, আমার সীমারেখা আরো দূরে এবং এটাকে আরো সুন্দর করা। এই অতৃপ্তি কিন্তু আবার দরকার, তাহলে না হলে কিন্তু আপনি থেমে যাবেন। এই অতৃপ্তি বোধ ভালো, যেটা কিনা আমাদের সামনের দিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। হ্যাঁ। আচ্ছা, আমরা এবার একটু আপনার লেখালেখি নিয়ে কথা বলতে চাই। লেখালেখি, আমার লেখার সূত্রটা হয়েছিল ক্লাস 5-এ যখন আমি পড়ি। কবিতা, প্রথম কবিতা, এবং এই প্রথম কবিতা হচ্ছে পত্রিকাতে ছাপা হয় এবং এইটার সূত্র ধরে বন্ধুরা বলতো আমাদের কবি। তো এই যে বন্ধুরা আমাকে বলতো কবি, হ্যাঁ, এইটা আমাকে বেশ লজ্জা পেতেন নাকি? লজ্জা না, মানে হচ্ছে আমি যে সোসাইটির একটা অংশ, হ্যাঁ, এইটা আমি কবিতা লেখার পরে জানলাম। কারণ তার আগে আমি ছিলাম কৃষকের ছেলে। আমাকে খুব মানে বন্ধুবান্ধবদের মাঝে আমি স্কুলে যেতে আমি খুব শাই বোধ করতাম। আমার কাপড় চোপড় ভালো ছিল না, অন্যদের ভালো ছিল, এটা আমাকে এক ধরনের। কিন্তু এই যে কবিত্ব শক্তি, এটা আপনাকে একটা আলাদা আইডেন্টিটি দিল। হ্যাঁ, এটা শুনে অত্যন্ত ভালো লাগছে, আমি মন থেকে বলছি। তো এরপরে বন্ধুরা যখন বলল যে আমাদের কবি বিভিন্ন জায়গাতে পরিচয় করিয়ে দিত, তখন নিজেকে মনে হতো হ্যাঁ, আমার তো একটা আইডেন্টিটি আছে। এবং আমি তখন থেকে এই যে লেখা শুরু করলাম, কবিতা, তারপর ক্লাস 8-এ যখন পড়ি তখন মঞ্চ নাটক। এবং এটা কিভাবে লিখতে হয় বা এ ব্যাপারে আমার কোনো ইয়েও ছিল না, মানে পূর্ব ধারণা বা এরকম ফর্মস স্ট্রাকচার কিছু না জেনেই আপনি আমি লিখলাম এবং এটা মুক্তিযুদ্ধর মানে বিজয় দিবসে এটা মঞ্চস্থ হলো। হ্যাঁ, আমি নিজে তাতে অভিনয়ও করলাম। এইভাবে লেখালেখি, এরপরে উপন্যাস, তারপরে কবিতা, উপন্যাস, এই নাটক, এইভাবে আর কি সূত্রপাত। তবে হচ্ছে যে আমি একটা সময় ধরেন ক্লাস 9-10 থেকে আমি বুঝতে পারলাম যে আমার জীবনের লেখাটা, হ্যাঁ, এইটাই আমার হচ্ছে আমাকে ভালো লাগা দেয় এবং এখানে আমি প্রশান্তি লাভ করি। এটা একটা দুর্দান্ত কথা বলেছেন দাদা। আমরা অনেক সময় বুঝি না আমরা কি চাই, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমি যাহা চাই ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। এই যে আপনি বুঝতে পারলেন যে আপনার গন্তব্য, আপনার ভালো থাকা, ভালো লাগা কোথায় লুকিয়ে আছে, এই বিষয়টা বুঝতে পারাটাই আমি মনে করি সজ্ঞান, নিজের জ্ঞান।
এমনকি আমি আমাদের সময়ে মানে তোমার জীবনের লক্ষ্য এরকম একটা রচনা ছিল। ওকে, আমি লিখেছিলাম যে বড় হয়ে আমি একজন লেখক হব। এবং অনেকেই সাধারণত বইয়ে থাকতো আমি ডাক্তার হব, পাইলট হব, এরকম ওরা থাকতো। কিছু না বুঝেই বলে। হ্যাঁ, না এটা তো বোঝা না। আমরা তো ছোটবেলায় বুঝি হচ্ছে আমাদেরকে যেভাবে বোঝানো হয়। ওকে, বইয়ে রচনাতে ওইটাই লেখা থাকতো যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব, মানে লেখকের কথা লেখা হ্যাঁ থাকবে না। ডাক্তার হয়ে মানুষের সেবা করব, মানে একেবারে মানে একটা ফরম্যাটিক লেখা। গদ্য শৈলী বা গল্প সেখানে উপজীব্য কি হয়ে উঠছে, মানে কি বিষয়ে কনসেন্ট্রেট করছে? হ্যাঁ, এটা তো আসলে সময়ের সাথে পরিবর্তিত হয়। এক এক সময় এক এক রকম হয়। কৈশোর বয়সের লেখা তার ধরন থাকে একরকম। এরপরে আপনি যখন স্বাভাবিকভাবে আপনাকে দেশ, সমাজ এইগুলো যখন আপনাকে ভাবাই, ওকে, তখন আপনার লেখা প্রভাবিত হয় বিভিন্নভাবে। আবার হচ্ছে যে আপনার একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ঠিক। তখন আপনার চিন্তাগুলো, ক্রান্তিকাল হলে সেগুলো সেখানে হ্যাঁ recorded হয়। সেগুলো সেখানে এগুলো আসলে চলমান থাকে, কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে হয় সেটা না। তারপরেও হচ্ছে যে একজন লেখকের যেটা হয়, বেশিরভাগ লেখা হয় দ্রোহ। কারণ হচ্ছে যে সমাজের নানান রকম অসঙ্গতি প্রতিটা মানে পরতে পরতে তাকে ভাবায় এবং হচ্ছে যে এটা দাদা আমি একটু থামাই, এটা কিন্তু আদর্শ লেখক হলে, কিন্তু আমি তো হালে দেখতে পাচ্ছি লেখা মানে আপোষকামিতা, কাউকে খুশি করা, কাউকে সুখে রাখা, কোনো দলকে কাছে টানা। So, এটাও তো প্রচুর চলছে। বইমেলার প্রসঙ্গে আমি চলে আসছি, বইমেলার প্রকাশিত বই সম্বন্ধে কিছু বলবেন? বইমেলার প্রকাশিত বই বলতে বইমেলা এবং এই যে আপনি যে আগের বিষয়টা মানে দলকানা কিংবা বিভিন্ন মানুষকে খুশি করা, হ্যাঁ, হ্যাঁ। এখন এইগুলো সমাজে থাকবে, হ্যাঁ মানে সব কিছুই থাকবে। এগুলো মেইন স্ট্রিম নয়। এগুলো মানে মেইন স্ট্রিম বলে আসলে কিছু নেই। হ্যাঁ, মানে মেইন স্ট্রিম বলে আসলেই কিছু নেই। কারণ হচ্ছে ধরুন আমার একটা উপন্যাস আমি আজ থেকে 18 বছর আগে লেখা শুরু করেছিলাম। এটার নাম ছিল আসে যাই। বাহ, তো আসে যাই মানে হচ্ছে আসা এবং যাওয়া। রাজা আসে রাজা যায়। হ্যাঁ, রাজা আসে রাজা যায়। তো এইটা শুরু করেছিলাম একটা ডাক্তারের গল্প নিয়ে। মানে আমার মা একদিন খুব অসুস্থ, মারা যায়। আমি দৌড়ে গিয়েছিলাম ডাক্তার আনতে। ওকে, তো ডাক্তারকে আমি তাড়া দেই। ডাক্তার বলে কি হয়েছে, মানে খুব স্লো, সে হাত ধুচ্ছে এরকম, আপনার যত তাড়না তার তত বিশ্রাম, তত ইয়ে নেই। তো পরবর্তী আমি তো চাইলাম সে আমার সাথে উড়ে যাক। ইয়েস, তো পরবর্তীতে সে আসার পরে মা যখন আমার পা কেটে গিয়েছিল ডাকতে গিয়ে, ওকে, তো এই ঘটনা ডাক্তার যখন দেখে যায় তারপরে আমি খুব ভাবলাম এবং এইটা নিয়ে আমি ভাবলাম যে একটা উপন্যাস লিখলাম, নাম দিলাম আসে যায়। তো এটার বিষয় ছিল হচ্ছে এই যে ডাক্তার, ওনার কাছে তো প্রতিদিন অনেক রোগী আসে যায়, এইটাতে আসলে ওনার কিছু এসে যায় না, এসে যায়, আসে যায় মানে এসে যায় না। কিন্তু এই লেখা আমি শেষ করিনি। কারণ হচ্ছে আমি এই লেখাটার উৎসর্গ ঠিক করলাম পরবর্তীতে। ওই ডাক্তারকে না, এটা ঠিক করলাম হচ্ছে পৃথিবীতে অনেক কিছুই আসে আবার চলে যায়, কিন্তু যে থেকে গেল তাকে। এখন আমি এই উৎসর্গ করে হিসাব করে দেখলাম যে আসে যায় মানে শুধু এই ডাক্তারের কাছে রোগী আসে আর যায় তা না। এই মহাকালে পৃথিবীতে অনেক সভ্যতা, অনেক সৃষ্টি আসে এবং সেটা বিলুপ্ত হয়ে যায়। কেউই থাকে না, হ্যাঁ, কেউ থাকে না। এবং তারপরেও কিছু কিছু জিনিস থেকে যায়, কিছু কিছু ব্যক্তি, তাদের সৃষ্টি, তাদের কর্ম, কিছু কর্মকৃতি থেকে যায়। যেমন বলতে কি ধরুন যে আমরা এখন প্রতিনিয়ত কত গান হয়, কত কবিতা হয়, কিন্তু আমরা এখনো ধরেন যে যদি গান শুনি, ওই লতা মঙ্গেশকর, ওই আমাদের আব্দুল হাদি, আব্দুল আলী, সময় কিছু গান থেকে যায়। হ্যাঁ, ক্লাসিক বলতে চাই। কিছু উপন্যাস থেকে যায়। আমরা এখনো সিনেমা দেখতে গেলে ওই হীরক রাজার দেশে ওইটা একবার দেখি সময় পেলে। তো এইভাবে আর কি কিছু সৃষ্টি তো থেকে যায়। আচ্ছা, আপনি কখনো কোনো ডিটেকটিভ রাইটারকে দেখেছেন চোখের সামনে, ছোট হোক বড় হোক? আমার এইরকম দেখা হয়নি। আপনার সামনে একটা বই আছে, একটি খুনের প্রস্তাব। এটি একটি গোয়েন্দা ধাঁচের বই। আপনার সামনে সেই অভাজন বইটা দেখতে পারি একটু? অবশ্যই। এটা পাঞ্জরি থেকে বেরিয়েছে। আচ্ছা, ফাঁকে বইয়ের বিজ্ঞাপন হয়ে গেল। একটি খুনের প্রস্তাব। প্রেমের প্রস্তাব পেয়েছেন কখনো? প্রেমের প্রস্তাব কবি যেহেতু পেয়েছেন, কবিদেরকে মেয়েরা খুব সযত্নে আগলে রাখতে চায়। এটা ব্যাপারটা অন্যরকম হয়। প্রেমের প্রস্তাব আমার জীবনে টুকটাক পেয়েছি, কিন্তু সেটাকে খুব টুকটাক বলতে হয়তো জীবনে 1-2 বার পেয়েছি। আপনার চোখে তো সেই জিনিস আছে, প্রেম। হ্যাঁ, আমার চোখে প্রেম আছে এবং আমি খুব মানে প্রেমিক একজন মানুষ। এবং প্রেমিক মানুষ বলতে বোঝায় হচ্ছে আমি খুব একা থাকতে ভালোবাসি।
হ্যাঁ এটা কিন্তু রোম্যান্টিসিজমের একটা চূড়ান্ত পর্যায়ে। যখন মানুষ একা থাকে তখন তার মধ্যে নানান রকম প্রেম থাকে, হ্যাঁ, এবং একাকিত্ব এক ধরনের প্রেম। ডেফিনেটলি একদম সঠিক। হ্যাঁ। তাহলে আপনার সিনেমা নিয়ে এবারে কিছু শুনতে চাই। সিনেমার উৎপত্তি আসলে, যেহেতু আমরা মানে বই এবং এই বিষয় নিয়ে কথা বলছিলাম, তো তারপরেও এটার সাথে সিনেমা কিভাবে এলো আমার জীবনে আমি সেইটা বলতে পারি। একটা সময়ে ধরুন আমার এই যে লেখার কথা বললাম, যে স্কুল থেকে আমার লেখালেখি শুরু। আচ্ছা, সাহিত্য নির্ভর সিনেমা, এটা একটু জাস্ট লেজ জুড়ে দিলাম। আমাদের এপারে তো অনেক সাহিত্য লেখা হয়েছে, করা হয়েছে, সেটার উপরে ভিত্তি করে সিনেমা নির্মাণ, সূর্য দিঘল বাড়ির মতো আর কি, এটা আপনি হিন্টস দিলে, এরকম এখন কি হচ্ছে? এটা বাজারটা দেখে হয়, নানানভাবে হয়, বা এই বিষয়গুলোর কারণে কমার্শিয়াল ভ্যালুটা আগে ক্যালকুলেশন আগে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে যে এখানে অনেক বড় একটা ইনভেস্ট করতে হয়। তো একজন মানুষ যখন এত বড় একটা ইনভেস্ট করে, তখন তার হিসাব থাকে যে এই টাকাটা আমি কিভাবে তুলবো। তো তখন যেটার বাজার আছে সেটাতে হয়, এটা সব ক্ষেত্রেই হয়। তার মানে কি আমাদের এই যে গল্পগুলো সাহিত্য রচিত হচ্ছে, এগুলো কি বাজার থেকে একটু দূরে সরে গেছে বলেই আসলে সাহস পাচ্ছে না? এগুলো চিরকালই থাকবে, কিন্তু এর মধ্যে থেকেও অনেকে আবার এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নেবে এবং তারা সফল হবে। পরের কথাটা ইম্পর্টেন্ট, চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং সফল হবে বলে যে আশাবাদ, এইটা আমাকে খুব প্রণোদিত করলো। দাদা, আপনাকে অশেষ ধন্যবাদ। আমাদের আজকের পর্বের আমরা শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। জহির রায়হান ভাই আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে কথাগুলো শুনলাম, বুঝলাম, এবং আমার কাছে বেশ কিছু বিষয় একটা মানে দার্শনিক সত্যির মতো মনে হলো। অনেক ধন্যবাদ জহির রায়হান। এবং আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই অন্য কোনো অতিথি নিয়ে আবার হাজির হব। সে নাগাদ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।